আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে একটি সেন্সিটিভ ও দুঃখজনক বিষয়ে ভিডিও বানানোর জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। স্বাধীন বাংলাদেশে এমন একটি বিষয়, এমন একটি টপিক আলোচনা করতে হবে, সেটা কখনো আমরা চিন্তাও করিনি। আপনারা নিশ্চয়ই গোয়েন্তানামা বইয়ে অথবা আবু গারিব কারাগারের কথা শুনেছেন। সেই কারাগারের নির্যাতনের লোমহর্ষক বর্ণনা শুনে আপনারা শিহরিয়ে উঠেছিলেন। আমি নিশ্চিত যে বর্তমানে বাংলাদেশের সাবেক স্বৈর শাসকরা অত্যাচার ও নির্যাতনের যেই টর্চার সেল তৈরি করেছিল, যার নাম দেওয়া হয়েছিল আয়নাঘর, সেই নির্যাতন অত্যাচারের লোমহর্ষক বর্ণনাগুলো আপনারা শুনেছেন। বিভিন্ন পত্রপত্রিকায় আসা শুরু হয়েছে। আমরা ক্যাটাগরিক্যালি কয়েকটা বিষয়ে এই আয়নাঘর নিয়ে আলোচনা করব। এক হচ্ছে আয়নাঘরটা কি, কোথায় অবস্থিত, আয়নাঘরে নিয়ে কি করা হতো, আয়নাঘরে কাদেরকে নেওয়া হতো এবং আয়নাঘরের প্রভাবটা কি, এবং পরিশেষে আমরা এর কি প্রতিকার চাই। লেটস মুভ। আয়নাঘরটা কি? আয়নাঘর হচ্ছে সাবেক স্বৈরশাসনের একটা টর্চার সেল, যেখানে মানুষকে নিয়ে টর্চার করা হতো, অমানসিক শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। এর আয়নাঘরের পরিধিটা ছিল এমন: 3 ফিট চওড়া, 6 ফিট লম্বা, সামান্য একটু উঁচু। কোনো একটা মানুষ খুব 6 ফিট উচ্চতা অথবা 5.5 ফিট উচ্চতার একটি মানুষ কখনোই সোজা হয়ে দাঁড়াতে পারত না। এমন দুর্গন্ধময় একটা ঘর, ছোট্ট একটা প্রকোষ্ঠ, যার ভিতরেই টয়লেট ছিল এবং ছোট্ট এক কৌটায় পানি থাকতো, ওখানেই টয়লেট। অনেক সময় দেখা গেছে 5টা ছোট্ট খুপড়ির জন্য একটা টয়লেট ছিল, যেই ঘরে কখনোই বাহিরের সূর্যের আলো প্রবেশ করতো না, রাতের চাঁদের আলো প্রবেশ করতো না। সারাক্ষণ অন্ধকার, অনেকটাই অন্ধকার, ঘুটঘুটি অবস্থা। অর্থাৎ এই ঘরে যাদেরকে নেওয়া হতো তারা কখনোই সূর্যের আলো, রাতের চাঁদের আলো দেখতে পারতো না। দিন কি রাত সেটাও তারা বুঝতে পারতো না। এমন এক ছোট্ট ঘর ছিল যে ঘরের। আর এই আরেকটা বিষয় হচ্ছে, এই ঘরে ঢুকার রাস্তাগুলো ছিল আন্ডারগ্রাউন্ডের মধ্য দিয়ে এবং টয়লেটের মধ্য দিয়ে। যখনই গভর্নমেন্টের কোনো ক্রাইসিস মোমেন্ট আসতো এবং জঙ্গি নাটক তৈরি করার দরকার হতো, তখনই কিছু শিক্ষিত যুবকদেরকে নিয়ে একটা জঙ্গি নাটক সাজাতো এবং আয়না ঘরে তাদেরকে নিয়ে আটকাতো। আবার তাদেরকে নিয়ে মিডিয়ার সামনে এসে কিছু ধর্মীয় বই পুস্তক দিয়ে একটা বক্তব্য দিয়ে এই জঙ্গি সাজিয়ে আয়নাঘরের অবতারণা করেছেন। এই আয়নাঘরগুলো কোথায় অবস্থিত? রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থিত, ছড়িয়ে ছিটে। এ পর্যন্ত যতটা আমরা পেপার পত্রিকা দেখেছি, প্রায় 23টি আয়নাঘরের সন্ধান পাওয়া গেছে। এটা যেমন একটা রয়েছে র্যাব 2 বসিলা মোহাম্মদপুরে, এছাড়াও ডিজিএফআই অফিসের মধ্যে, আবার ডিবির অফিসে, এভাবে বিভিন্ন জায়গায় এই টর্চার সেলগুলো তৈরি করেছে সাবেক স্বৈর শাসক গত 15টি বছরে। এই আয়নাঘরে কাদেরকে নেওয়া হতো? অধিকাংশ ক্ষেত্রেই এই আয়নাঘরে নেওয়া হতো দাড়িওয়ালা, নামাজি, মুত্তাকি, ডাইনামিক, শিক্ষিত, গবেষক, তরুণ, আইনজীবী, সেনা কর্মকর্তাদেরকে নেওয়া হতো, যারা এই গভর্নমেন্টের সাবেক স্বৈর শাসকের কনস্ট্রাকটিভ সমালোচনা করত। তারা অফলাইন, অনলাইনে, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্ল্যাটফর্মে এই সাবেক স্বৈর শাসকদের সমালোচনা করত। এটাই ছিল তাদের অপরাধ। এই অপরাধের কারণে তাদেরকে নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তাদেরকে এই আয়নাঘরে বন্দি করে রাখা হতো। দিনের আলো তাদেরকে দেখতে দেওয়া হতো না। পরিবারের সাথে কোনোরূপ সংযোগ ছিল না, কোনোরূপ যোগাযোগ ছিল না। পরিবারও জানতে পারতো না তারা আদৌ বেঁচে আছে না মারা গেছে। এর প্রভাব এখানে কি হতো? এই টর্চার সেলটা ছিল এমন, যেখানে নিয়ে তাদেরকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। অন্ধকারে রাখা হতো, চোখ বেঁধে রাখা হতো, অনেক সময় হাত পা বেঁধে রাখা হতো। খেতে দেওয়া হতো পচা, দুর্গন্ধবাসী অথবা পানিতে ফেলে দেওয়া ময়লা আবর্জনাযুক্ত খাবার, যেই খাবারগুলো ছিল অখাদ্য, খাবারের অনুপযুক্ত। এভাবে কোনোরূপ তাদেরকে বাঁচিয়ে রাখা হতো ধুক ধুক করে, আবার যাতে মরেও না যায়। আবার অনেক সময় আমরা দেখেছি এই আয়না করে অনেক মৃত কঙ্কাল, হাড়গোড় এবং
মাথার খুলি দেখতে পেয়েছি আমরা। অর্থাৎ এই আয়নাঘরে তারা অত্যাচার করে অনেককে দুনিয়া থেকে বিদায় করেছে। আমরা জানিও না, তাদের পরিচয় আমরা জানি না। অসংখ্য মানুষকে গত 15 বৎসরে তারা আয়নাঘরে নিয়ে অন্যায়, অত্যাচার, নির্যাতন করেছে, যার হদিস আমরা পাইনি এখনো পর্যন্ত। আস্তে আস্তে বিভিন্ন ধরনের তথ্যগুলো আমাদের সামনে চলে আসছে। এই আয়নাঘরে যাদেরকে নেওয়া হতো, এই আয়নাঘরে থাকার প্রভাবে অনেকের জীবন ধ্বংস হয়ে গেছে, অনেকের ব্যবসা বাণিজ্য চলে গেছে, চাকরি চলে গেছে, কেরিয়ার নষ্ট হয়ে গেছে, অনেকের সংসারও নষ্ট হয়ে গেছে, সংসার ভেঙে গেছে। আপনি একটু চিন্তা করে দেখেন তো, 8টি বৎসর যদি কাউকে এরকম একটি প্রকোষ্ঠ অন্ধকার কুঠুরির মধ্যে রাখা হয়, তার জীবনটা কেমন বিভীষিকাময় হয়ে উঠবে। এটা স্বাভাবিক চিন্তে আমাদের মাথায় আসে না। এমন যে গুয়েন্তানামো বে অথবা আবু গরিব কারাগারের সমস্ত অন্যায় অথবা নির্যাতনকে যেন হার মানিয়েছে আমাদের দেশের বা এই আয়নাঘর নামক সেল তৈরি করে সাবেক স্বৈরশাসক আপনাদের সকলের কণ্ঠকে রোধ করেছে, যাতে কেউ আর কথা না বলতে পারে। সাবেক স্বৈরশাসকদের স্বৈরাচার, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, গুম, খুন, অর্থ পাচার, লুটপাটের বিরুদ্ধে কেউ যাতে কলম ধরতে না পারে, কেউ যাতে কোনোরূপ কথা বলতে না পারে মিডিয়ার সামনে, অনলাইন, অফলাইনে, তাদের জন্যই নির্যাতনের একটা সেল তৈরি করেছিল সাবেক স্বৈরশাসক। আমরা বর্তমান যে গভর্নমেন্ট রয়েছে তাদের কাছে আমরা অত্যন্ত উদাত্ত আহ্বান করতে চাই, এই সেলের মাধ্যমে, যে টর্চার সেলের মধ্যখানে নিয়ে যাদেরকে অন্যায়, অত্যাচার করে দুনিয়া থেকে বিদায় করেছে অথবা যাদের জীবনকে ধ্বংস করে ফেলছে, তাদের প্রতিটি নাগরিককে যাদেরকে ওখানে নিয়ে অন্যায়, অত্যাচার করা হয়েছে, এর সুষ্ঠু তদন্ত এবং বিচার আমরা দাবি করছি। এবং প্রত্যেকটা পারপিটরের এবং যারা এই অন্যায়, অত্যাচারের সাথে জড়িত ছিল, হোক সে সেনাবাহিনী কর্মকর্তা, হোক সে পুলিশ কর্মকর্তা, অথবা ঊর্ধ্বতন যে কেউ হোক না কেন, তাদেরকে বিচারের সম্মুখীন করা হোক, বিচারের মুখোমুখি করা হোক, এবং এই আয়নাঘরের প্রত্যেকটি বিষয়ে সুষ্ঠু তদন্ত করে প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হোক, এই দাবি আমরা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।